তুমি কি মানুষকে পাগল পেয়েছো? তোমার যে ট্যালেন্টেড ছাত্রগুলোকে পড়ায়, যাওয়ার সাথে সাথে এখন ডিপার্টমেন্ট চেয়ারম্যান পড়ায় 3 জন আমার ছাত্র, ব্যাগ হাতে দাঁড়িয়ে থাকে রাস্তায়, স্যার আসতেছে। শুকরের রাখালের আদব আছে, কুকুর যারা বলে তাদের সম্মান বোধ আছে, লজ্জা বোধ আছে, সিনিয়রিটি জুনিয়রিটি জ্ঞান আছে, আদব আখলাক আছে, হায়া শরম আছে। কোথায় তোমাদের লজ্জা শরম আদব আখলাক? হায়া শরম কোথায়? ডক্টর ইউনূস ইসলামী আন্দোলনের একজন খলিফাতুল মুসলিমিন নাকি? কি তুমি গেলা কেন ওখানে? তুমি কি মানুষকে পাগল পেয়েছো? তোমার যে ট্যালেন্টেড ছাত্রগুলোকে পড়ায়, যাওয়ার সাথে সাথে এখন ডিপার্টমেন্ট চেয়ারম্যান পড়ায় 3 জন আমার ছাত্র, ব্যাগ হাতে দাঁড়িয়ে থাকে রাস্তায়, স্যার আসতেছে। সম্মানিত উপস্থিতি, এগুলা আদব, এগুলা আখলাক, এগুলা হায়া, এগুলা শরম, এগুলা লজ্জা, এগুলা বাবার শিখাতে হয়, পরিবারের শিখাতে হয়। ইন্নামাল উমামু বিল আখলাকি ফাইনহুম যাহাবাত আখলাকুহুম যাহাবু। নিজেই চিৎকার করে তুমি বলা বলি করছো আমি হতে পারি রিকশাওয়ালার পোলা, তাই বলে কি আমি প্রতিনিধি হতে পারি না? আমি তুমি রিকশাওয়ালার পোলা এটা তো আমি বলি নাই, আমি বলেছি আলেমের ঘরের আলেম। নিজের পরিচয় নিজে তুলে ধরেছ। শুকরের রাখালের আদব আছে, কুকুর যারা বলে তাদের সম্মান বোধ আছে, লজ্জা বোধ আছে, সিনিয়রিটি জুনিয়রিটি জ্ঞান আছে, আদব আখলাক আছে, হায়া শরম আছে। কোথায় তোমাদের লজ্জা শরম আদব আখলাক? হায়া শরম কোথায়? সম্মানিত উপস্থিতি, জাতি গঠন ভাবে হয় না, তবে জাতি গঠিত হচ্ছে। তা আমরা জানি আমাদের চোখের আড়ালে সভ্যান গড়ে উঠছে, লেখাপড়া করে উন্নত শিক্ষা নিয়ে, উন্নত আদব আখলাক নিয়ে বাংলাদেশ আহলের ছাত্র সমাজ গড়ে উঠছে। উন্নত আদব আখলাক নিয়ে, উন্নত শিক্ষা নিয়ে, উন্নত ধ্যান ধারণা নিয়ে সবকিছু নিয়ে তারা গড়ে উঠছে। মাদ্রাসার ছাত্রগুলাকে শুধু মাদ্রাসার শিক্ষাই দেওয়া হয় না, তাদেরকে অনেক কিছুই শিক্ষা দিয়ে তাদেরকে বানিয়ে তোলা হচ্ছে, গঠন করা হচ্ছে। এক সময় তারা পার্লামেন্টে প্রতিনিধিত্ব করবে, এক সময় তারা সিনেটে প্রতিনিধিত্ব করবে, এক সময় তারা জাতিসংঘে প্রতিনিধিত্ব করবে ইনশাআল্লাহ। তোমরা কি মনে করেছো তোমাদের দাবি যে ডক্টর আব্দুল বারী সাহেব ভাইস চ্যান্সেলর ছিলেন, তিনি সেকুলার? তোমাদের এই সকল কথা, ব্যাককেলের মতো কথা, নির্বোধের মতো কথা তিনি মাদ্রাসা নিয়ে কি বলেছেন শোনো, কান পেতে শোনো। আমি চেয়েছিলাম যে তোমাদের মধ্যে, যাদের মধ্যে একটু প্রতিভা দেখি, তোমরা ভালোভাবে লেখাপড়া করো। তোমার সাথে আমার কয়েকবার বৈঠক হয়েছে, অনেকেই বলে বসেন না কেন, বহু কথা হয়েছে। আমি বলেছি তুমি পিএইচডি করো, আমি বলেছি তুমি মাস্টার্স কমপ্লিট করো, আমি বলেছি তুমি ডিগ্রি নাও, আরো উপরে উঠো। প্রকাশ্য ময়দান বলেছি বাপের পথে মাদ্রাসা তোমার বাবা এবং তোমার ভাইয়েরা চালাক, তুমি উপরে আসো। উন্নত শিক্ষার দরকার, আমাদের প্রতিভার দরকার। দেখেছেন আপনার ভিডিও, আমাকে বানিয়ে ফেলেছে শত্রুপক্ষ। ভালো পরামর্শ আমি কম দেই নেই তোমাকে জীবনে। সম্মানিত উপস্থিতি, কাজে আমি আমার অধিকার নিয়ে কথা বলছি। আহলের মধ্যে যে ছেলের মধ্যে সামান্য প্রতিভা দেখি, তাকে আমি টেনে তোলার চেষ্টা করি আমার সাধ্য অনুযায়ী। মুজাফফরও কিছু স্বীকার করে, দুবাই গেছে মুজাফফর, সিনিয়ররা ওকে জায়গা দিতে চায় না, হ্যাঁ দুধ দুধ করে। আমি আস্তে করে বসে ওকে কম প্রশ্ন করি, যাতে খাপ খাওয়ায় নেই। শেষ পর্যন্ত ওর কোটটা আমি গায়ে দিলাম, ওকে বুঝতে দেই নাই, যাতে ওরা বুঝে নেয় যে তার সাথে আমার সম্পর্কটা কি। এই তাবলিগ ইজতেমায় তো ওকে কোনোদিন বক্তৃতা করতে দিতে চায় না, বলে না বক্তৃতাও করবে। গ্রামের কয়েকটা সবাই তো হইতে আলোচনা করলো উত্তর এলাকায়, না তুমি বক্তৃতা করো। আস্তে আস্তে এই পর্যন্ত তো আসতে পেরেছে। না হলেও হতো না, আমি তা বলছি না, কিন্তু যার মধ্যে সামান্য প্রতিভা দেখি তাকেই চিন্তা করি যে আমার কওমের ছেলে, সে একটু আগে আসুক। জামাইয়ের দাঁতের মধ্যে শুধু ময়লা, দাঁত মাজে না। শাশুড়ি দেখে বড় ঘৃণা করে, গন্ধ আসে। শাশুড়ি বলেছে বাবা চাইরা না পয়সা দে, বলেছে বাজারে কুশাল পাওয়া যায়। আপনারা কি বলে, আখ বলে নাকি? আখ বলে যে বাজারে যে একটা আখ খাবা, মানে আখের গুতায় গুতায় দাঁতের ময়লাটা ওঠে।
জামাই চাইরা না পয়সা নিয়ে যায় বাজারে যায় গাপ কিনা খেয়েছে, তাহলে দাঁতের অবস্থাটা কি হবে? আমি বললাম কি আর তুমি করলা কি তাই বলো? সম্মানিত উপস্থিতি, আমি চাইলাম তোমার দাঁতটা একটু পরিষ্কার হোক, আর তুমি গাপ গু খাইয়া আরো সর্বনাশ করলা। সম্মানিত উপস্থিতি, শোনো, আমাদের মাদ্রাসাগুলা কি ধরনের হবে? একদল কর্মী তৈরির প্রশিক্ষণ কেন্দ্র হিসাবে ডক্টর আব্দুল বারীর ভাষা, তুমি তাকে বলছো সেকুলার? মাদ্রাসা শুধু পড়ার জন্য নয়, বহু জ্ঞানে গুণে সাহসে কর্মী শিক্ষার জায়গা এটা। আরো তুমি দেখো, আর দেশে প্রচলিত আদর্শহীন ধর্ম নিরপেক্ষ বরং ধর্ম বিরোধী শিক্ষা ব্যবস্থা এই পরিবেশকে আরো অসুস্থ করে তুলেছে। কার ভাষা? ডক্টর আব্দুল বারী স্যারের ভাষা। ধর্ম বিজ্ঞান প্রগতি, তার দাওয়ার বই পড়ে দেখো, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন উলাইকা হুমুল ফাসিকুন উলাইকা হুমুজ জালিমুন। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি ইংরেজদের একটা কথা নিয়ে এসেছেন, ইট মেক্স নো ডিফারেন্স whether those who prevent the performance of Islamic systems and Islamic rites are infidels in practice and in personal life and practice, or infidel in name but or Muslim in name but infidel in their infidels in their practical life। যারা এই পৃথিবীর বুকে মুসলিম হওয়া সত্ত্বেও রাষ্ট্রীয় ক্ষমতাতে ইসলামিক বিধিবিধান বাস্তবায়ন করে না, তারা হয় নামে কামে উভয় দিক থেকে নাস্তিক, না হলে নামে মুসলিম কামে নাস্তিক। কার কথা? কার কথা? তুমি কাদের বিরুদ্ধে মুখ চালাও? চামড়ার মুখ থাকলে এই কথা বলতে হয় না। তোমরা যদি পড়াশোনা করতে, লেখাপড়া করতে, অকাল পক্ষ না হতে, তাহলে মুখ সামলে গুরুজনের ব্যাপারে কথাবার্তা বলতে। আমি বলি এই যে সম্ভাবনা শেষ হয়ে গেছে, আমি বলবো সম্ভাবনার শুরু, ফিরে আসার যথেষ্ট সময় রয়েছে। সম্মানিত উপস্থিতি, আহলুল হাদিস, আহলুল হাদিস ব্যাপারে আমরা বলতে চাই, এবং সেটাই বাস্তবতা। সাহাবাদের জামাত, তাবেদের জামাত, তাবেদের জামাত, মুহাদ্দিসিনদের জামাত, মুজাহিদদের জামাত, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ 1 বছর যেতেন যুদ্ধে, আর 1 বছর যেতেন হজে। এখানে আবার কিছু সালাফিয়তের পেশ লাগানো আছে। সালাফি মানে কি? সালাফি মানে রাজনীতি করা যাবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সালাফি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সালাফি কিনা কে বলতে পারবেন? আমাদের সালাফ কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা সালাফ কিনা? ওসমান রাদিয়াল্লাহু তাআলা সালাফ কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা সালাফ কিনা? তারা রাষ্ট্র চালাইছেন না চালান নাই? রাষ্ট্র চালিয়েছেন না চালান নাই? রাষ্ট্রীয় খলিফা তারা ছিলেন কি ছিলেন না? এরা কেউ সালাফ না নাকি? গাধা মার্কা কথাবার্তা একটা সীমা আছে, বেউকুফের একটা পরিসীমা আছে। আল্লাহ নবী রাষ্ট্র চালিয়েছেন, খোলাফার রাষ্ট্র চালিয়েছেন, তাবেঈগণের মধ্যে যারা তো রাষ্ট্র চালিয়েছেন, যুগের পর যুগে ইসলামিক আলেমরা জাস্টিস ছিলেন। আজকে পাকিস্তানের জাস্টিস নেই, আর ইসলামিক জাস্টিস নেই। বাংলাদেশে মুসলিমের সংখ্যা কত? মুসলিমের সংখ্যা কত তাও ভুলে গেছেন। শতকরা কত ভাগ? 90 ভাগ মুসলিম। সুপ্রিম কোর্টে জজ কয়জন? আলেম জজ কয়জন? হাইকোর্টে আলেম জজ কয়জন? লোকাল কোর্ট যুগে আছে কয়জন আছে? প্রশাসনিক কর্মকর্তা কয়জন আছে? নাই কেন? সৌদি আরবে যদি 97 ভাগ মুসলিম থেকে থাকে, বাকিগুলা শিয়া, শিয়া মুসলিম নয়, শিয়া কাফের। গোটা দেশের প্রতিটা জজ হলেন ইসলামিক শিক্ষায় শিক্ষিত। আপনার দেশে 90 ভাগ মুসলিম হওয়া সত্ত্বেও আপনি কেন জজ হতে পারলেন না? কেন পারলেন না? ইংরেজরা মুসলিমদেরকে তাড়িয়ে দিয়ে নিজেদের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করে সেখানে তাদের আইন কানুন প্রতিষ্ঠিত করে গেছে, আর আপনি পিছন দিকে যাচ্ছেন আর বলছেন রাজনীতি হারাম, রাজনীতি হারাম, রাজনীতি হারাম। তো ওখানে যাবেন কখন? সম্মানিত উপস্থিতি, রাজনীতি যদি হারাম হতো তাহলে আহলে হাদিসরা উপমহাদেশে রাজনীতি করত না। সেদিন আমি আলোচনা করতে গিয়েছিলাম আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি সাহেবের উপরে।
তিনি তার বইটাকে কয়েক ভাগে ভাগ করেছেন। একটা হলো তাদের ইলমি খেদমতের দিক, সেটা আরব থেকে ইসলামী শিক্ষা এসেছিল। শাইখুল কুল সৈয়দ নজির হোসেন সাহেব কত বছর দর্জ দিয়েছেন হাদিসের? মুজাফফর কত বছর? 60 বছর, প্রায় 60 বছর দর্জ দিয়েছেন। ছাত্র সংখ্যা কত? লাখ কম অবশ্যই 1 লক্ষ। তাকে ছোটখাটো আলেম, আমার আপনার তোমার মতো আলেম। কেউ সহিহুল বুখারীর ব্যাখ্যাকারী, কেউ সুনান আবু দাউদের ব্যাখ্যাতা, কেউ জামে তিরমিজির ব্যাখ্যাতা, বিশাল বিশাল গ্রন্থের রচয়িতা। এক একজনে 30, 40, 50 বার করে সহিহুল বুখারীর দর্শ দিয়েছে। আমরা তো খুব গল্প করি। এতদিনে তোমাদের ওই সকল মাদ্রাসা থেকে কয়জন আলেম বেরিয়েছে দেখাও। বের হবে, সম্ভাবনা রয়েছে, ইনশাআল্লাহ বের হবে, সেটা আশার দিক। দ্বিতীয় দিক যেটা দাওয়ার দিক, তাবলীগের দিক, ওয়াজের দিক, নসিহতের দিক, তারপরে হলো তোমাদের এই সকল বাহাস মুনাজারার দিক। ওই দিকে আর আমি যাচ্ছি না, সেটা আলহামদুলিল্লাহ ভালোভাবেই চলছে। তবে সমস্যা হয়ে গেল এই যে আমাদের ওয়াইজরা কোনটা ওয়াজ আর কোনটা ফতোয়া, এই পার্থক্যটাও বোঝে না।